ইসরায়েলের হাতে আটক হলেন ৩ তুর্কি নাগরিক, যাদের ধরার পর থরথর করে কাঁপছে মোসাদ ও ইসরায়েলি সরকার। ঘুম চলে গেছে নেতানিয়াহুর, কারণ সে তার চোখের সামনে যা দেখছে তা ইসরায়েলের পতন ছাড়া আর কিছুই না। যে ইসরায়েল নিজেকে মধ্যপ্রাচ্যের অজেয় শক্তি বলে দাবি করত, তাদের সেই অহংকার আজ ধুলোয় মিশে গেছে। কারণ শত্রু এখন আর সীমান্তে নয়, শত্রু এখন তাদের ঘরের ভেতরে, প্রস্তুত হচ্ছে চূড়ান্ত আঘাত হানার জন্য। ইসরায়েলের হৃৎপিণ্ডে ঢুকে পড়েছে তুরস্কের ঘাতকী স্কোয়াড, এরদোয়ানের সেই সব ভয়ঙ্কর গুপ্তচর যারা তেল আবিবের পতনের নকশা নিয়ে আঘাত হানার জন্য প্রস্তুত। আর তাতেই কলিজা শুকিয়ে গেছে ইসরায়েলের রাজনৈতিক এবং ধর্মীয় নেতাদের। ইসরায়েল নামক যে রাষ্ট্রটি আজ বিশ্বের বুকে এক অপ্রতিরোধ্য শক্তি, সেই ভূখণ্ডটি ১৯২০ সালের আগে ছিল তুরস্কের অটোমান সাম্রাজ্যের এক অবিচ্ছেদ্য অংশ। আর এরদোয়ান কি তবে সেই ইতিহাসের সেই অমোঘ সত্যকেই ফিরিয়ে আনতে চলেছেন? তাহলে কি খুব শিগগিরই তুরস্ক আল আকসা মুক্ত করার চূড়ান্ত অভিযানে নামতে চলেছে, যার প্রথম ধাপ ছিল ইসরায়েলের ভেতরে এই সশস্ত্র নেটওয়ার্ক তৈরি করা? এই ৩ তুর্কি নাগরিক কি শুধুই অস্ত্র চোরাকারবারি, নাকি তারা তুরস্কের গোয়েন্দা সংস্থা মিলি ইস্তিহবারাত তেশকিলাতি বা MIT এর পাঠানো বিশেষ ঘাতক দলের সদস্য? তাদের আসল উদ্দেশ্য কি ছিল ইসরায়েলের ভেতরে একটি সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা, নাকি শীর্ষ ইসরায়েলি নেতাদের টার্গেট করা? কেন এই ৩ জনের গ্রেপ্তার ইসরায়েলের জন্য এত বড় আতঙ্কের কারণ? এই গ্রেপ্তার কি মোসাদের এক বিরাট বিজয়, নাকি এক আসন্ন মহাপ্রলয়ের আসনী সংকেত? আর এই ছায়াযুদ্ধের পেছনে রাশিয়া এবং চীনের ভূমিকা কি? এই সব প্রশ্নেরই উত্তর পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও ভিডিওটিতে একটি লাইক দিন। এই পুরো নাটকের সূত্রপাত হয় যখন ইসরায়েলি নিরাপত্তা বাহিনী দেশের অভ্যন্তর থেকে ৩ তুর্কি নাগরিককে অস্ত্রসহ গ্রেফতার করে। ইসরায়েলি আদালত তাদের বিরুদ্ধে অস্ত্র চোরাচালানের অভিযোগে মামলা দায়ের করেছে, যার মধ্যে একজনের বিরুদ্ধে রয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার মতো ভয়ঙ্কর অভিযোগ। সরকারিভাবে বলা হচ্ছে এই দলটি তুরস্ক থেকে ইসরায়েলে অস্ত্র চোরাচালানের একটি নেটওয়ার্ক তৈরির চেষ্টা করেছিল। কিন্তু পর্দার আড়ালে যে সত্য লুকিয়ে আছে তা আরও বেশি ভয়ঙ্কর। তেল আবিবের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের একজন নিরাপত্তা বিশ্লেষক, যিনি নাম প্রকাশ না করার শর্তে টাইমস অফ ইসরায়েলকে বলেন, এরা কোনো সাধারণ চোরাকারবারি নয়। এদের প্রোফাইল, প্রশিক্ষণ এবং কাজের ধরন দেখে আমাদের বিশ্বাস এরা তুরস্কের গোয়েন্দা সংস্থা MIT এর পাঠানো বিশেষ দলের সদস্য। তাদের আসল উদ্দেশ্য ছিল পশ্চিম তীরে এবং ইসরায়েলি আরবদের মধ্যে একটি নতুন, আরও প্রশিক্ষিত এবং তুরস্কের প্রতি অনুগত সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা। তারা সুই হয়ে ঢুকেছিল, কিন্তু তাদের পরিকল্পনা ছিল তলোয়ার হয়ে বের হওয়া। এই ঘটনাটি নিছক একটি বিচ্ছিন্ন গোয়েন্দা ব্যর্থতা নয়, এটি বিশ্বের ২ অন্যতম সেরা গোয়েন্দা সংস্থা ইসরায়েলের মোসাদ এবং তুরস্কের MIT এর মধ্যে চলমান এক রক্তক্ষয়ী ছায়াযুদ্ধের সর্বশেষ অধ্যায় মাত্র। মোসাদ এই ৩ জনকে গ্রেফতার করে একটি বড় বিজয় অর্জন করেছে বলে দাবি করলেও তাদের কপালে এখন গভীর চিন্তার ভাঁজ, কারণ তারা জানে এটি হিমশৈলের চূড়া মাত্র। মোসাদের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, তিনি ইসরায়েলি পত্রিকা হারেজকে এক সাক্ষাৎকারে বলেন, আমরা যাদেরকে ধরেছি তারা মাছের অ্যাকুরিয়ামের ছোট মাছ মাত্র, আসল হাঙরগুলো এখনো জলের গভীরে লুকিয়ে আছে। আমাদের কাছে তথ্য আছে, MIT এর সবচেয়ে দুর্ধর্ষ স্লিপার সেলের সদস্যরা সাধারণ নাগরিকের বেশে আমাদের দেশে ছড়িয়ে পড়েছে। তারা শুধু সময় এবং সুযোগের অপেক্ষায় আছে। মোসাদের এ ভয় অমূলক নয়, কারণ গত কয়েক বছর ধরে তুরস্কের MIT একের পর এক সফল অভিযান চালিয়ে মোসাদের কোমর ভেঙে দিয়েছে। ২০২১ সাল থেকে MIT ফলিং লায়ন নামের এক বিশেষ অভিযান শুরু করে, যার উদ্দেশ্য ছিল তুরস্কে এবং ইউরোপে ছড়িয়ে থাকা মোসাদের স্পাই নেটওয়ার্কগুলোকে ধ্বংস করে দেওয়া। এই অভিযানগুলোতে মোসাদের শত শত এজেন্ট এবং তাদের সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। ২০২১ সালে MIT ইস্তাম্বুল কেন্দ্রিক এক অভিযানে মোসাদের এমন এক নেটওয়ার্ক ধ্বংস করে যারা তুরস্কে পড়তে আসা ফিলিস্তিনি ছাত্রদের উপর নজরদারি করছিল। ২০২২ সালে তারা মোসাদের এমন এক ভয়ঙ্কর স্পাইরিং গুড়িয়ে দেয়, যেখানে প্রাইভেট ডিটেকটিভদের ব্যবহার করে স্পর্শকাতর তথ্য সংগ্রহ করা হচ্ছিল। ২০২২ সালে তারা মোসাদের এমন এক ভয়ঙ্কর স্পাইরিং গুড়িয়ে দেয়, যেখানে প্রাইভেট ডিটেকটিভদের ব্যবহার করে স্পর্শকাতর তথ্য সংগ্রহ করা হচ্ছিল। ২০২৩ সালে গোস্ট সেল নামে পরিচিত মোসাদের এক অভিজাত ইউনিটকে ধ্বংস করে MIT। শুধু তাই নয়, MIT মালয়েশিয়ান পুলিশের সাথে যৌথ অভিযান চালিয়ে মোসাদের এক এজেন্টকে অপহরণের চেষ্টা ব্যর্থ করে দেয় এবং মোসাদের সেই এজেন্টদের পরিচয় বিশ্ববাসীর সামনে ফাঁস করে দেয়। এ ধারাবাহিক সাফল্যই প্রমাণ করে আজকের MIT আর আগের মতো নেই। তারা এখন বিশ্বের অন্যতম সেরা এবং ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থায় পরিণত হয়েছে। কিন্তু তাদের সবচেয়ে ভয়ঙ্কর কৌশল হলো তারা শুধু মোসাদের এজেন্টদেরই ধরছে না, তারা মোসাদের কাজের পদ্ধতি বা ট্রেডক্রাফট নকল এবং উন্নত করে তাদের বিরুদ্ধেই ব্যবহার করছে। সাইবার নিরাপত্তা বিষয়ক ম্যাগাজিন ওয়ার্ডের এক অনুসন্ধানে বলা হয়েছে, MIT এখন মোসাদের এজেন্টদের নিয়োগের পদ্ধতিকেই হ্যাক করেছে। তারা ডার্ক ওয়েবে ভুয়া বিজ্ঞাপন দিয়ে এমন সব প্রাইভেট ডিটেকটিভ এবং তথ্য পাচারকারীদের নিয়োগ দিচ্ছে
যারা মনে করছে তারা মোসাদের জন্য কাজ করছে, কিন্তু বাস্তবে তারা এমআইটি এর পাতা ফাঁদে পা দিচ্ছে। এই এজেন্টদের ব্যবহার করেই এমআইটি মোসাদের অভ্যন্তরীণ নেটওয়ার্কের তথ্য সংগ্রহ করছে এবং তাদের বিরুদ্ধে পাল্টা মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে। এর মোসাদের জন্য এক অভূতপূর্ব অপমান। যে সংস্থাটি একসময় বিশ্বের যে কোনো প্রান্তে ঢুকে তাদের লক্ষ্য হাসিল করত, আজ তাদের নিজেদের কাজের পদ্ধতি তাদের বিরুদ্ধেই ব্যবহার করা হচ্ছে, যা তাদের আত্মবিশ্বাসের মূলে কুঠারাঘাত করেছে। আর তাদের এই সক্ষমতার কারণেই ইসরায়েলের ভেতরে এই 3 জনের গ্রেফতার তেল আবিবের জন্য এক জাতীয় নিরাপত্তার সংকটে পরিণত হয়েছে। কিন্তু এই আতঙ্কের পেছনে রয়েছে আরও এক গভীর ঐতিহাসিক এবং ধর্মীয় কারণ, যা ইসরায়েলের নেতাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আর তা হল 80 বছরের অভিশাপ। ইহুদি ধর্মীয় ঐতিহ্যে একটি বিশ্বাস প্রচলিত আছে যে কোনো ইহুদি রাষ্ট্রের আয়ু 80 বছরের বেশি স্থায়ী হয় না। তাদের ইতিহাসে এর আগে 2টি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল এবং 2টি 80 বছর পূর্ণ হওয়ার আগেই ধ্বংস হয়ে যায়। বর্তমান ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় 1948 সালের 14 মে। সেই হিসাবে 2025 সালে ইসরায়েলের বয়স 77 বছর। অর্থাৎ সেই বিশ্বাস অনুযায়ী ইসরায়েলের তথাকথিত 80 বছরের সীমা পূর্ণ হতে আর বাকি মাত্র 3 বছর। ইসরায়েলের অনেক প্রভাবশালী রাব্বি এবং ধর্মীয় নেতা এখন প্রকাশ্যে আশঙ্কা করছেন যে তুরস্কের এই আগ্রাসী তৎপরতা সে অভিশাপেরই প্রথম চিহ্ন। তারা মনে করছেন ইসরায়েলের পতন আসন্ন এবং তুরস্কের হাতেই হয়তো আল আকসার মুক্তি ঘটবে। এই অস্ত্রগুলো কাদের জন্য আনা হচ্ছিল? ইসরায়েলি গোয়েন্দাদের ধারণা এর মূল লক্ষ্য ছিল পশ্চিম তীরের ফাতাহ এবং অন্যান্য ধর্মনিরপেক্ষ গোষ্ঠীগুলোকে সশস্ত্র করা, যারা হামাসের বিরোধী কিন্তু ইসরায়েলেরও শত্রু। তুরস্ক এখানে এক বহুমুখী চাল দিয়েছে। তারা হামাসকে সমর্থন দিয়ে যেমন ইসরায়েলকে চাপে রেখেছে, তেমনি হামাসের বিকল্প একটি শক্তি তৈরি করে ফিলিস্তিনি রাজনীতির নিয়ন্ত্রণও নিজেদের হাতে নিতে চাইছে। আর এরদোয়ানের এই দুঃসাহসিক পরিকল্পনার পেছনে রয়েছে তার নব্য অটোমান নীতির এক সুদূর প্রসারী স্বপ্ন। তিনি বিশ্বাস করেন আজকের ইসরায়েল, ফিলিস্তিন, জর্ডান এবং লেবানন, এই পুরো লেভান্ট অঞ্চলটি একসময় অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল এবং স্বাভাবিকভাবে এই অঞ্চলের উপর তুরস্কের একটি ঐতিহাসিক এবং নৈতিক অধিকার রয়েছে। তিনি আল আকসা মসজিদকে শুধু ফিলিস্তিনের নয় বরং সমগ্র মুসলিম উম্মার এবং বিশেষ করে তুরস্কের ঐতিহাসিক উত্তরাধিকার বলে মনে করেন। গাজায় তার সাম্প্রতিক ভূমিকা এবং এখন ইসরায়েলের অভ্যন্তরে সশস্ত্র নেটওয়ার্ক তৈরির এই প্রচেষ্টা, এই সব কিছুই তার সেই বৃহত্তর পরিকল্পনার অংশ। এই ভয়ঙ্কর খেলায় রাশিয়া এবং চীনের ভূমিকাও অত্যন্ত রহস্যময়। ওয়াশিংটনের উড্রো উইলসন সেন্টারের এক বিশ্লেষণে বলা হয়েছে তুরস্কের এই দুঃসাহসিক পদক্ষেপের পেছনে রয়েছে রাশিয়া এবং চীনের নীরব সমর্থন। চীন মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব খর্ব করতে তুরস্ককে ব্যবহার করছে। অন্যদিকে রাশিয়া ন্যাটো সদস্য তুরস্ককে দিয়ে ন্যাটোর ভেতরে একটি বিভেদ তৈরি করতে চায়। এরদোয়ান খুব দক্ষতার সাথে এই দুই শক্তির আকাঙ্ক্ষাকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করছেন। এই পুরো পরিস্থিতি নেতানিয়াহু সরকারকে এক অভূতপূর্ব সংকটের মধ্যে ফেলে দিয়েছে। একদিকে দেশের ভেতরে কট্টরপন্থী জোট সঙ্গীদের চাপ, অন্যদিকে মোসাদের ঐতিহাসিক ব্যর্থতা এবং ঘরের ভেতরে শত্রুর উপস্থিতির আতঙ্ক। তিনি না পারছেন তুরস্কের বিরুদ্ধে কোনো কঠোর সামরিক পদক্ষেপ নিতে, কারণ তুরস্ক একটি শক্তিশালী ন্যাটো সদস্য। আবার না পারছেন চুপ করে থাকতে, কারণ তাতে তার রাজনৈতিক পতন অনিবার্য। এই 3 জনের গ্রেফতার কি তুরস্কের গোপন পরিকল্পনাকে থামিয়ে দিতে পারবে, নাকি এটি এক আসন্ন মহাপ্রলয়ের সূচনা মাত্র? তেল আবিবের আকাশে এখন শুধু ক্ষেপণাস্ত্রের ভয় নয়, ভয় এক ঐতিহাসিক অভিশাপের, যা সত্যি হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। সময় দ্রুত ফুরিয়ে আসছে আর বিশ্ব তাকিয়ে আছে এক অবশ্যম্ভাবী পরিণতির দিকে।